এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। আর 1972 সনে সেই মাদুরাইয়ে মানিকদা নাকি ভালো লাগে বেরিয়েছে। আমি কিন্তু দীপক রায়কে বলেছিলাম যে নমুনাটা ভালো না, এই দিক দিয়ে ভিতরে সুকোষের মধ্যে বাড়ির রাস্তা যেটা শুনে এবারও মাদুরাই 9 থেকে 24 ওই পার্টি কংগ্রেসের স্বৈরতন্ত্র থাকার সময় সেখানে তিনি সেই সরকারটাকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন দমানোর জন্য সেনাবাহিনী নামিয়ে দিয়েছিলেন। আমার যা মনে পড়ে তখন ছিলেন জেনারেল A.K. বৈদ্য, জেনারেল ছিলেন। সেনাবাহিনী ট্যাঙ্ক নামানোর পর ট্যাঙ্কের উপরে মহিলারা নৃত্য করছেন। মহিলারা সেখানে গিয়ে লড়াই স্লোগান দিচ্ছেন, আন্দোলনের স্লোগান দিচ্ছেন, যুবকরা আন্দোলনের স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী সেখানে সেইভাবে দমন পীড়নের যে রাস্তা বা দমন পীড়নের যে নির্দেশ ছিল সেই নির্দেশ পরবর্তী সময়টা পত্রিকা বেরিয়েছে। এই দমন পীড়নের নির্দেশ কার্যকরী করতে গিয়ে অনেকটা পারেননি। এই জনগণের সামনে সেখানে কিছুটা হলেও পিছু উঠতে বাধ্য হয়েছিলেন এবং জেনারেল বৈদ্যকেও পাঠিয়েছিলেন যে কেন এমনটা চলছে যে এটাকে দমানো যায়। তিনিও তখন স্বীকার করে নিয়েছিলেন যে এত লোককে খুন খারাপি করে রক্ত ঝরিয়ে ক্ষমতা ধরে রাখা খুব কঠিন হবে এবং এই পরিস্থিতির মধ্যে একটা আপোষমূলক দৃষ্টিভঙ্গি নেওয়ার জন্য গুজরাটের ইলেকশন হলো, ইলেকশন দিতে বাধ্য হলেন এবং সেই নির্বাচনে হেরে গেলেন। এবং নির্বাচনে যেদিন ফলাফল বেরিয়ে সেদিনও শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তিনি যেই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন উত্তরপ্রদেশে, সেই কেন্দ্রে রাজনারায়ণ কন্টেস্ট করেছিলেন, তিনি মামলা করেছিলেন। সেই মামলার রায় একই দিনই বেরিয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্ট বলে দিল ওর নির্বাচন বাতিল, ওনার নির্বাচনকে বাতিল ঘোষণা করলেন। পরিস্থিতি তখন আরো অন্যদিকে মোড় নেয়। এই পরিস্থিতির মধ্যে গিয়ে শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব না। তখনই তিনি সেই জরুরি অবস্থা দিয়ে পা পাঠালেন। আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, বেশি আলোচনা যাবো না, মানিকদা যারা আছেন সবাই আছেন আলোচনা করবেন। আমার যা মনে পড়ে আমাদের রাজ্য তখন আন্দোলন দুর্বার, সে 4 দফার আন্দোলন, উপজাতিদের যে 4 দফার আন্দোলন দুর্বার রূপ নিয়েছে। এরপরে গিয়ে শ্রমজীবীদের আন্দোলনে ছড়িয়ে পড়ল 1974 সাল। সুকুমার সেনগুপ্ত এখানে সরকারে আসবেন। সুকুমার সেনগুপ্ত সরকারে আসার পর এখানে পরিবহন শ্রমিকদের একটা দুর্দান্ত ধর্মঘট হয়েছিল, 28 দিনে বাস শ্রমিক ধর্মঘট। শাসক দল এটা মানে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে রাজি হল না। কমিউনিস্টরা তখন এই আন্দোলনের পক্ষে সমর্থনে দাঁড়িয়েছিলেন এবং আগরতলা তো এটাকে কেন্দ্র করে বন্ধ পর্যন্ত হয়েছিল। কিন্তু কোন অবস্থাতেই সুকুমার সেনগুপ্তের মন্ত্রিসভা সেখানে আপোষ করতে রাজি হলেন না। আমার পরিষ্কার মনে আছে, ডাকলেন তিনি, তার বাড়িতে যাওয়া হয়েছিল। আমি এবং দীপক রায় গিয়েছিলাম 1974 সাল সুকুমার সেনগুপ্তের বাড়িতে। আমি দু একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। জরুরি অবস্থা সম্পর্কে এখানে কম বেশি সবাই অবগত, কিন্তু জরুরি অবস্থার যে বিভৎস চেহারা এবং জরুরি অবস্থার দিনগুলোতে কিভাবে দেশের শাসন ব্যবস্থা চলেছে এই সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা সকলের নেই। এটা হয়তো ইতিহাস বা শুনে কেউ কেউ জেনেছেন। দেশে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর এবং কংগ্রেস দলটা নেতা তিনি, এই দলটা একটা বুর্জোয়া রাজনৈতিক দল, একচেটিয়া পুঁজি ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী দল। এই সম্পর্কে এখানে আমরা সবাই এটা অবহিত। দেশের আর্থিক কাঠামো যে প্রতিশ্রুতি দিয়ে প্রথম জওহরলাল নেহেরু দায়িত্ব নিয়েছিলেন, নেওয়ার পর কিছু কিছু কাজ করেনি এটা বলবো না। মানুষের মৌলিক যে সমস্যাগুলো সেগুলি সমাধান করার জন্য
তেমন কিছু কর্মসূচি ঘোষণা না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য যেটা বলা হয় সার্ভিস সেক্টর, এই ধরনের কিছু ঘোষণা তখন ছিল। আর্থিক অবস্থা ভালো ছিল না সরকারের, ব্যাংকগুলো ছিল সমস্ত টাটা বিড়লা এই সমস্ত একচেটিয়া পুঁজি ধনী বণিকদের স্বার্থে। ব্যাংকে যে অর্থ রাখতেন, একটা দেশে আর্থিক অবস্থা নির্ভর করে আর্থিক ব্যবস্থাপনার উপর। আর্থিক ব্যবস্থাপনার মধ্যে মূলত ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর হলো এখানে একটা মুখ্য ভূমিকা। এবং এই ব্যাংকে টাকা আত্মসাৎ হতো, লুটপাট হতো, পালিয়ে যেতেন এবং মানুষের টাকা ফেরত পেতেন না। এই পরিস্থিতির মধ্যে কংগ্রেস দলের ভিতরেও কিছু সমস্যা ছিল। তৎকালীন শাসক দলে তারা ছিলেন এবং ব্যাংক এই অবস্থা থেকে বের করে নিয়ে আসে সরকারের আর্থিক কাঠামোটা পরিবর্তন করার লক্ষ্যে বেসরকারীকরণ ব্যবস্থা থেকে আধা সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারের হাতে এটা নিয়ে নিলেন বা অধিগ্রহণ করলেন। এটাকে কেন্দ্র করে শাসক দলের মধ্যে তখন একটা বিভাজন তৈরি হয়েছিল। সরকার পড়ে যাওয়ার অবস্থা, কমিউনিস্টদের পার্লামেন্টের সদস্য ছিলেন, সরকার টিকিয়ে রাখার জন্য কংগ্রেসের মধ্যে একটা অংশ বেরিয়ে গেলেন। বেরিয়ে তারা একটা বিরোধিতা করে কংগ্রেস সংগঠন, কংগ্রেস দৈত্যাস নাম দিয়ে, যেটাকে নিজলিঙ্গাপ্পার কংগ্রেস বলা হতো, তার নেতৃত্বে বেরিয়ে গেলেন একটা অংশ। সরকার পতন হওয়ার অবস্থা। তখন কমিউনিস্টদের সমর্থন চেয়েছিলেন যে আমি একটা ভালো কাজ করেছি, ব্যাংক রাষ্ট্রায়ত্ত সম্পত্তি করেছি, এর জন্য কমিউনিস্টদের সমর্থন চাই। কমিউনিস্টরা কিন্তু তখন সমর্থন করেছিল, যেটার বিনিময়ে সরকারটা টিকে ছিল, নাকি সরকার পড়ে যেত। এবং ব্যাংক অধিগ্রহণ এবং রাষ্ট্রায়ত্ত কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেগুলি এসেনশিয়াল সার্ভিস সেক্টর ছিলেন, এই ক্ষেত্রগুলোকে কিছু কিছু ক্ষেত্রে সেখানে অধিগ্রহণ করলেন। এটার মধ্য দিয়ে তার একটা ইমেজ দাঁড় করানোর চেষ্টা করলেন। আপনারা জানেন যে তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন আইয়ুব খানের শাসন এবং সেই শাসক গোষ্ঠী পাকিস্তানের যে অবস্থা তৈরি হয়েছিল, যেটাকে কেন্দ্র করে সেখানে গণ আন্দোলন এবং সেখানে পরিবর্তনের যে সংগ্রাম, এটা একটা গণ বিদ্রোহের রূপ নিয়েছিল। এটাকে কেন্দ্র করে পাকিস্তানের শাসক গোষ্ঠী পাকিস্তানে যে আক্রমণ সংগঠিত করেছিলেন, তখন স্বাভাবিকভাবেই একটা বিরাট অংশের মানুষ ভারতে এসে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে স্বাধীন বাংলাদেশ হিসেবে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঘোষিত হয়েছিল। এবং বাংলাদেশের এখন যে বাংলাদেশ, তখন তো সেটা পাকিস্তান ছিল, এটাকে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা হওয়ার পর শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার একটা ভালো অবস্থান নিয়েছিল। এই সরকার এবং সেখানকার গণ আন্দোলন, লড়াই, সংগ্রামকে সমর্থন জানিয়েছিলেন ভারত সরকার এবং ভারতীয় জনগণ। এই লড়াইয়ের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক গোষ্ঠী এবং যারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন, বলা যায় একটা ফেসিবাদী শক্তি যখন সরকারে ছিল পাকিস্তানে, এই শাসক দল আত্মসমর্পণ করতে বাধ্য এবং সেখানে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে। এটার মধ্য দিয়ে তৎকালীন শাসক দল একটা মোটামুটি একটা ইমেজ বা তাদের একটা ভালো অবস্থান তারা তৈরি করেন। নির্বাচন হয় এবং নির্বাচনে তখনও দেশের মধ্যে দারিদ্রতা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, দেশ তো শাসন স্বাধীন হয়েছে কিন্তু দারিদ্রতা তো বাড়ছে, খাওয়ার ব্যবস্থা নেই, বাসস্থান নেই, পানীয় জল নেই, শিক্ষায়তন নেই, এগুলি নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ ছিল। এই ক্ষোভের থেকে তখন মানুষের মধ্যে সেখানে একটা কংগ্রেস দল তখন একটা স্লোগান তোলে, যেটা দারুণভাবে তখন সারা দেশে গরিবি হটাও, দেশে আর দারিদ্রতা থাকবে না, দারিদ্রতার অবসান করবে, এই স্লোগান তখন ছড়িয়ে পড়ে। ইন্দিরা গান্ধী আবার ক্ষমতা আসেন,
আসার পর শাসক দলের যে শ্রেণী চরিত্র, তার যে শ্রেণী দৃষ্টিভঙ্গি, এটা অনুযায়ী তারা তাদের মতো করে কাজ চালাতে থাকে। মানুষ সেটা মেনে নিতে পারেনি। মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভে বহিঃপ্রকাশ করতে শুরু হয়। বিহারে একটা